ভৌতিক চিঠি স্পিরিচুয়াল দুনিয়ায় আপনাদের স্বাগতম। সমস্ত রকম ভৌতিক সম্ভার নিয়ে আমি সৌম্যদীপ হাজির হয়েছি আপনাদের সামনে। নমস্কার সবাই। আজ এপিসোড নাম্বার 9-এ আমি আপনাদেরকে একটি হাড়হিম করা এবং বোন চিলিং জাম্পস্কেয়ার ঘটনা শোনাতে চলেছি। ঘটনাটি আমায় সেন্ড করেছে আমার খুব কাছের এক বোন ঐশী, বর্ধমান জেলা থেকে। ঘটনাটি তার দাদুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঐশী আমায় মেলে লিখেছে যে ঘটনাটি পুরোটাই সত্যি, প্রয়োজনে সে পারলে তার দাদুর সাথে আমায় যোগাযোগ করিয়ে দিতে পারে। যাই হোক ঐশী, আমরা সত্যির কোনো বিচারের কোনো ব্যাপার নেই, আমরা তোমাকে বিশ্বাস করি আর আমরা যথেষ্ট থ্যাঙ্কফুল তোমার কাছে যে তুমি আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছো। আর আমরা সবাই এখানে তো এন্টারটেইন হওয়ার জন্য শুনি, তাই না? কারণ সত্যি মিথ্যা বিচার করার তো আমরা কেউ নই। আমরা যথেষ্ট থ্যাঙ্কফুল তুমি আমাদেরকে এই পাঠিয়েছো ঘটনাটি, আর এটা আমি সবার সামনে তুলে ধরতে পেরেছি। তাই এটা নিয়ে কোনো বদার হওয়ার কিছু নেই, আমরা তোমাকে বিশ্বাস করি। আর যথেষ্ট আমার গল্পটা বা ঘটনাটা পড়ে আমার ভালোও লেগেছে, তাই আমি সকলের সামনে এটা তুলে ধরছি। তো থ্যাংক ইউ, এটা নিয়ে বেশি কিছু ভাবার দরকার নেই, আমি বিশ্বাস করি তোমাদের ঘটনা। চলো তাহলে বেশি কথা না এগিয়ে শুরু করা যাক। প্রথমে বলি দাদা, ঘটনাটা একটু আগোছালো করে লেখা রয়েছে, একটু সাজিয়ে নিও। ঘটনাটি 70-এর দশকের ঘটনা, বর্ধমান জেলার ফুলতলা গ্রামের একটি গ্রামের ঘটনা। সেই গ্রামের বাসিন্দা ছিলেন ঐশীর দাদু। একটি দরিদ্র পরিবারের সন্তান। পড়াশোনায় তিনি ভালোই ছিলেন, কিন্তু পরিবারের অভাবের চাপে পড়াশোনার সাথে সাথে তাকে এক্সট্রা ইনকামের জন্য মাঝে মধ্যে এলাকার বাইরে কিছু গ্রামে গিয়ে বা বাজারে গিয়ে কিছু জিনিসপত্র কিনে আনতে হতো। সেই জিনিসগুলো কিনে এনে দাদু তার লোকাল এলাকায় বা কোনো বাজারে বিক্রি করে কিছু টাকা উপার্জনও করত। সেই করে দাদুর মোটামুটি ভালোই চলতো। সেই উপার্জনের টাকা সে দাদু তার মায়ের হাতে বা বাবার হাতে তুলে দিত সংসারটাকে ভালোভাবে এগোনোর জন্য। তো দাদু এই করে করে যত দিন যায়, দাদু মোটামুটি শহর থেকে গিয়ে বা বাজার থেকে গিয়ে দাদু জিনিসপত্র কিনে আনতেও পারে, বিক্রি করতেও পারে, ভালোই তার ইনকাম হয়। দাদু এতে সচ্ছল বোধও করে, তাই তার প্রবলেমও হয় না। ইভেন পড়াশোনা ভালো হওয়ার দরুন স্কুলের টিচাররাও দাদুকে যথেষ্ট স্নেহ করে এবং সাপোর্টও করে। দাদুর কিনে আনা জিনিসপত্র একটু বেশি পয়সা দিয়ে বা বেশি টাকা দিয়ে স্যারেরা কিনেও নেন ছেলেটাকে কিছুটা হেল্প বা সাহায্যের জন্য। তো গোটা পাড়ার কাছে, গ্রামের কাছে এবং স্কুলের কাছে দাদু ভালোই ছেলে, ভদ্র ছেলে। তো সবাই তাকে হেল্প করার চেষ্টা করতো যাতে ভালোভাবে সে চলতে পারে। সেই হেল্প হওয়ার দরুন একবার হয়েছে কি, সেই স্কুলের প্রধান শিক্ষক স্কুলে যখন বছরে একবার তো স্পোর্টস হয়, সেই স্পোর্টস চলাকালীন হওয়ার দরুন দাদুকে বলে যে বাজার থেকে বড় বাজার থেকে যদি 250 পিস বাচ্চাদের জন্য ডিম এনে দেয়, মুরগির ডিম টিফিনের জন্য, তাহলে খুব ভালো হয়। তাহলে স্কুলের ফান্ডে থেকে তার দাদুকে একটু বেশি পয়সা দিয়ে সেই ডিমগুলো কিনেও নিতে পারবে, দাদুর হেল্পও হবে, আর সেই ডিমের জোগাড়গুলোও হবে। তো দাদু তো সেই অফারটা তাদের কাছে খুবই লোভনীয় লাগে এবং তিনি যথেষ্ট আগ্রহ প্রকাশ করে এই অর্ডারটি তিনি নেওয়ার জন্য। তো ছোট মানুষ, ছোট অর্ডারকেও সে অনেক ভালোভাবে মনে করে, ভালোই জিনিস, কিছু টাকা তিনিও দেখতে পাবেন, মায়ের হাতেও তুলতে পারবেন। কিন্তু এটাই বলে রাখার একটা কথা যে দাদুর ফুলতলা গ্রাম থেকে মেন বাজার অনেকটা ডিস্টেন্স। মিডিলে কিছুটা ফাঁকা মাঠ আর বাসের ঝোপঝাড় রয়েছে। দাদুর প্রথম তো একটু ভয় লাগতো যেতে আসতে, কিন্তু অভ্যাস হয়ে গেছিল। তবে প্রবলেম হতো যখন দাদু ফিরতে বা শহরে যেতে যেতে একটু লেট করে ফেলতো, তখন দাদুর একটু ভয় লাগতো। কিন্তু এতটা ডিম যখন কিনে আনবে, কিছু টাকা ইনকাম দাদুর ভালো মতোই হবে। তো দাদু সেই আনন্দে রাজি হয়ে গেছে, না কোনো ব্যাপার নয়, বাজার থেকে আনা যেতেই পারে ডিম। তো দাদু একদিন সকাল সকাল সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সে ডিম কেনার জন্য বাজারের দিকে।
তো প্রথমেই বলি 70-এর দশকের ঘটনা। তো সেই টাইমে একটা দোকানে এত ডিম অ্যাভেলেবেল পাওয়া কিন্তু চারটিখানি ব্যাপার ছিল না। তো দাদু কয়েকটা দোকান খুঁজে 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 ডিম কালেক্ট করে। তো ডিম কালেক্ট করতে করতে দাদুর কিছুটা সময়ও পার হয়ে যায়। তো সময় পার হওয়ার দরুন দাদুর ভয় লাগতে লাগে এত ডিম, আর তার সাথে নিজস্ব পরবর্তী দিনের বাজার করার কিছু জিনিসপত্র দাদু কেনে। দাদু ভয় পায় এত জিনিস নিয়ে সেই ফাঁকা রাস্তা দিয়ে যাবে কিভাবে। হ্যাঁ, হয়তো ভয়ের কিছু নেই, তবুও রাত হয়ে গেলে বা সন্ধ্যা নামলে রাস্তাটা তো দেখারও ব্যাপার আছে, লাইট নেই, টর্চ নেই। এবার চোর ডাকাতেরও একটা ভয় থাকতে পারে। তো দাদু অত কিছু বেশি না ভেবে দাদু বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। তো দাদু যখন সেই রাস্তা দিয়ে আসে, তো অনেকটাই রাত হয়ে যায়, সন্ধ্যা নেমে আসে, অন্ধকার। তো দাদু অত কিছু নেগেটিভ ভাবনা চিন্তা রাখে না মাথায়। জাস্ট কালকে কি করবে, এত ডিম বিক্রি করলে ক টাকা তার আয় হবে, মায়ের হাতে কত টাকা তুলে দেবে, মা কেমন আনন্দ করবে, সেটাই ভাবতে ভাবতে দাদু এগিয়ে আসে। স্কুলে স্যার কতটা খুশি হবে, সবাই মিলে এইভাবে দাদুর তো মনে মনে আনন্দই হচ্ছিল। ভয় পাওয়ার থেকে দাদুর মনে আনন্দটাই বেশি হচ্ছিল। বাচ্চা মানুষ, ছোট ছোট জিনিস যেন বেশি আনন্দ, সেটাই দাদুর মধ্যে হচ্ছিল। দাদু বেশ কিছুটা চলে আসে রাস্তায়। তখন মোটামুটি ভালোই রাত হয়ে এসছে, সন্ধ্যা মানে অন্ধকার, মানে সূর্য ডুবে গেছে সেই টাইমের ঘটনা। ঝিঝপোকার ডাক, সেই রাস্তায় না অন্য কোনো লোক রয়েছে, রাস্তা তো না মাটির মেঠো রাস্তা, মানে বুঝতেই পারছেন 70-এর দশকে কেমন হতে পারে। তো দাদু হেঁটে আসছে, হাতে কিছু জিনিসপত্র আর 250 ডিমের ক্যারেট বোঝাই করা হাতে নিয়ে কোনো রকমে চলে আসছে দাদু। ভারী তো আছেই, বাট কী করবে। কিছুটা আসার পরে দাদু ফিল করে দাদুর বাঁদিক নাগাদ জঙ্গলের মধ্যে একটা বড় গাছের পাশে একটা নারী মূর্তির মতো অবয়ব কিছু না দাঁড়িয়ে আছে সন্ধ্যাবেলায়। দাদু তো দেখি কিছুক্ষণের জন্য তার পা দুটো স্টপ হয়ে যায়। তারপরে দাদু কিছু না ভেবে আবার জোরে হাঁটা শুরু করে। তো কৌতূহল বশত সেদিকে ঘুরে আর দেখে না কি হয়েছে না হয়েছে। দাদু জোরে জোরে হাঁটা শুরু করেন, যাই হোক না কেন তাকে বাড়ি পৌঁছাতে হবে। দাদু বেশি পাত্তা দেয় না ব্যাপারটাকে, কি হচ্ছে না হচ্ছে বাদ দাও, তাড়াতাড়ি হেঁটে বাড়ি পৌঁছানোই মেন উদ্দেশ্য। কিন্তু সে হাঁটলে কি হবে, দাদু কিছুক্ষণের মাথায় ফিল করতে পারে দাদুর ঠিক মাথার পিছনে ওপর দিক করে যেন কিছু হালকা হালকা ভেসে ভেসে দাদুর সামনে সামনে হালকা ধোঁয়ার মতো আসছে। একদম আসছে না, মানে ফিল করতে পারবেন আপনার মাথার পিছন দিকে ওপরে যদি কিছু একটা সাদা ধোঁয়ার মতো ভাসে, হালকা ধোঁয়ার রেস আপনার দুই পাশ দিয়ে যেন হালকা হালকা করে ভাসছে। দাদু তো মাথা ঘুরানোর কোনো অপেক্ষায় নাই, এত পরিমাণে দাদু ভয় পেয়ে যায়, দাদুর গলা শুকিয়ে যায়, দাদুর পা চলতে পারে না। বাট দাদু রীতিমতো দৌড়ানো শুরু করে। কতক্ষণে তিনি বাড়ি পৌঁছাবেন, তিনি এই কোন খপ্পরে পড়ে গেছেন। বুঝতে পারছেন তার পিছন দিয়ে কিছু না ভেসে আসছে, আর তার পায়ের গতি কমে যাচ্ছে, ভার হয়ে যাচ্ছে, দৌড়াতে পারছে না। আর সেই টাইমে উঠেছে ঝড়, হালকা গাছপালা তো ঝড় উঠছে, দাদু যথেষ্ট ভয় পেয়েছে। দাদু দৌড়াচ্ছে, কিন্তু এ কি, দাদু তো কন্টিনিউ দৌড়ে যায়, রাস্তা শেষ কোথায়। দাদু তো এই রাস্তায় আজকে প্রথম না, এই রাস্তায় দাদু মেলা দিন গেছে, জানে কতটা জঙ্গলের রাস্তা, কিন্তু জঙ্গল শেষ হয় না কেন। দাদু রাস্তা হারিয়ে ফেলেছে। দাদু দৌড়ে যায় কিন্তু রাস্তা আর শেষ হয় না। দাদু একটা টাইম ফিল করতে পারলো তার কানের কাছে কে যেন এসে বলছে, একটা নাকি নাকি সুরে, ভারী, মেয়ের গলা না ছেলের গলা, মানে উভয় মিলিয়ে যেমন গলা সেরকম গলা একটা দাদুর কানে আসছে। এরে, দিবি না আমায়, কি নিয়ে যাস, দিয়ে যা। তো দাদু তার কথার কোনো অ্যান্সার দিতে পারে না, রীতিমতো ভয়ে দৌড়াতে লাগে। দাদু থামার কোনো উপায় নেই, পিছনে করে দেখারও নাই। তো ভয়ের মধ্যে কি করে দাদু থামতে পারে। তো বেশ কিছুটা চলার পরে দাদু বুঝতে পারে দাদু পথ হারিয়ে ফেলেছে, কিন্তু তার মাথার পিছনে সেই জিনিসটা কন্টিনিউ দাদুকে চেজ করে যাচ্ছে, মাথার পিছনে সেটা মনে উড়ছে, আর কানের কাছে কন্টিনিউ একই আওয়াজ, দিয়ে যা, দিয়ে যা।
দাদু যদি বুদ্ধি করে সেই ডিমগুলো সেখানে ফেলে দিত হয়তো ভালো হতো, কিন্তু দাদু সেটা হাতে ফেলতে পারেনি, কারণ সেটা তো একটা রুজি রোজগারের ইনকাম, অনেক কষ্ট করে তার সেটা আনা, তার তো নিজস্ব পয়সা দিয়ে কিনতে হয়েছে। হ্যাঁ, কালকে সেটা বিক্রি করলে স্কুলে কিছু টাকা তার প্রফিট আসবে, কিন্তু সেই ভয় তিনি ফেলতেও পারছেন না, কিন্তু সেই নিয়ে দৌড়াচ্ছেন। কিছুটা দৌড়ানোর পরে দাদু বুঝতে পারে সামনে একটা গ্রাম আসতে লেগেছে, কিন্তু সেই গ্রাম সেই দাদুর চেনাশোনা গ্রাম নয়, সেই গ্রাম অন্য গ্রাম। দাদু তার পার্শ্ববর্তী গ্রামে চলে এসেছে দৌড়তে দৌড়তে। দাদু রাস্তা ভুল করে ফেলেছে। তো দাদু প্রাণপণে সেই গ্রামের দিকে দৌড়াতে লাগে, সেই আলোর উদ্দেশ্যে দৌড়াতে লাগে। যখন দাদু সেই গ্রামের ঠিক সীমানা বরাবর ঢুকে, তখনই একটা দূর থেকে আজানের শব্দ ভেসে আসে। যখনই আজানের শব্দ দাদুর কানে আসে, দাদু মনে হয় ফ্রি হয়ে যায়, দাদু হালকা হয়ে যায়, আলগা হয়ে যায়। দাদু কিছু একটা বাধা যেন দাদুর থেকে সরে যায়। দাদু তখন মনের জোরে দৌড়াতে দৌড়াতে কিছু লোক জমায়েত ছিল সেখানে গিয়ে হুড়মুড়িয়ে পড়ে, মুখ থুবড়ে পড়ে যায় দাদু। হাতের যত জিনিসপত্র সব সমেত পড়ে, ডিমগুলোও ভেঙে যায়। কিছু ডিম বাড়তি ছিল, ঠিক ছিল, কিছু ভেঙে যায়। দাদুর কাছে দাদুর প্রাণ যতটা আপন, তার থেকে সেই টাইমে দাদুর হাতে জিনিসপত্র আর এই ডিমগুলো আপন ছিল, তাই সেগুলো ছাড়তে পারেনি। তো কিছু লোকজন দাদুকে অবস্থায় তোলে, দাদু জ্ঞান মানে অজ্ঞান সেন্সলেস হয়ে যায়, সেই অবস্থায় হাতে সেগুলো ধরাই ছিল। তো দাদুকে একটু জল টল খাইয়ে উঠায় সবাই মিলে। দাদু মানে কথা বলার শক্তি হারিয়ে যায়, দাদু কিছু বলতে পারে না, এতটা পরিমাণে আতঙ্ক হয়ে পড়ে। তো কথা না বলার দরুন সবাই ভাবে কিছু না কিছু তো ভয় পেয়েছে এই ছেলেটা। তো সবাই দাদুকে তুলে নিয়ে গিয়ে পাশের মসজিদে মৌলভী সাহেবের কাছে নিয়ে যায়। মৌলভী সাহেব তখন বুঝতে পারে দাদুর ঘটনাটা কি ঘটেছে, সম্পূর্ণ না হলেও কিছু একটা যে প্যারানর্মাল ব্যাপার ঘটেছে দাদুর সাথে বুঝতে পারে। সন্ধ্যাবেলায় হাতে তার মধ্যে ডিমের ভাঙাচোরা থোলা, কিছু তো ব্যাপার হয়েছে। তখন দাদুকে একটা হাতে তাবিজ পরিয়ে দেয় এবং দাদুর হাত পা ভালো করে ধুয়ে নিতে বলে, মুখ মাথা পরিষ্কার করে দেয়, আর কিছু পানি পরে দাদুকে খেতে বলে। দাদু খায়। ঠিক 1-1.5 ঘন্টা পরে দাদু আস্তে আস্তে কথা বলার শক্তি পায় এবং পুরো ঘটনাটা দাদু ওখানে শেয়ার করে যে এই ঘটনা ঘটেছে আমার সাথে, আমার পিছনে এরকম কিছু একটা জিনিস আমার সাথে ফিরে ফিরে আসছিল, আমার সঙ্গে আসছিল এতটা অব্দি। আজানের শব্দ আর এই এলাকার মিডলে ঢোকা মাত্রই জিনিসটা হালকা হয়ে যায়। মৌলভী সাহেব বলে, এই ভর সন্ধ্যাবেলায় তুমি জঙ্গলের রাস্তায় ডিম হাতে নিয়ে আসছো, তোমার তো সাহস হওয়া থাকা মানে মানে সাহসের বলিহারি। তুমি এক কাজ করো, এই ডিমগুলোকে নিয়ে যেও না, ভেঙে তো অর্ধেকের বেশি গেছেই, তুমি সাইডে নিয়ে গিয়ে ফেলে দাও বা আমাদের দাও, আমরা ফেলে দিই, এই তোমার নিয়ে যাওয়া ঠিক হবে না। এর গন্ধে গন্ধেই তোমার পিছনে সে আবার ধাওয়া করবে, সেটা তোমার জন্য ভালো হবে না। আর এই হাতে তাবিজটা দিলাম, কিছুদিন বেঁধে রেখো। আর এই রাস্তায় সচরাচর আর একা যেও না, পারলে কারোর সাথে যেও, আর রাত করো না, কারণ যখন তোমার উপর তার নজর একবার পড়েছে, বিশ্বাস নেই, এই রাস্তায় সচরাচর একা যেও না, আর রাতে তো যেওই না, এটাই বলার। তো দাদুকে সবাই সেখান থেকে তুলে পরিষ্কার টরিষ্কার করে তারা রাতের বেলা বাড়ি দিয়ে আসে। তো বাড়িতে গিয়ে দাদুর সেই জ্বর, মোটামুটি অনেক দিনই জ্বরের মধ্যে পড়ে থাকে। তারপর জ্বর থেকে উঠে দাদু স্কুলে গিয়ে সমস্ত ঘটনা বলে। তো স্যার, যে হেড স্যার ছিলেন, তিনি যথেষ্ট দুঃখ প্রকাশ করেন, বলেন যে আমার এই অর্ডারটার জন্য আজকে তোকে এই পরিস্থিতি পড়তে হলো। তো তিনি দাদুরকে ডিমের সমস্ত খরচা কিন্তু দিয়েছিলেন, এমন না যে ফিরিয়ে দিয়েছিলেন। তিনি তো ভালোবাসতেন আফটার অল। হ্যাঁ, হয়তো সেই জোগাড়টা তিনি করতে পারেননি দাদু স্কুলের জন্য, কিন্তু তার প্রচেষ্টা দেখে কিছু টাকা বেশি হয়েও দাদুকে দিয়েছিলেন। আর বলেছিলেন, আর যাই কর বাবা, পড়াশোনাটা চালিয়ে রাখ, আর এই বাজার টাজার আর করতে আস না এত দূরে, যদি করার হয় এলাকার মধ্যে করিস, দূরে করিস না। সেই মতো দাদু আর বাইরে আর বাজার করতে কোনো দিনও যায়নি, এলাকাতেই ছোট ছোট বাবার সাথে কোনো কাজ করেছে, তার সাথে পড়াশোনাও করেছে। সেই দাদু আজকে ভালো এস্টাবলিশ, ভালো চাকরি করতো। দাদু তো এখন রিটায়ার্ড পার্সন হয়ে পড়েছে, কিন্তু যথেষ্ট বড় জায়গায় চাকরি করতো, ইলেকট্রিক ডিপার্টমেন্টে, যথেষ্ট স্টেবল। তো দাদু মানে আমার সঙ্গে এই ঘটনাটা শেয়ার করেছিল, কারণ আমি বলেছিলাম যে তুমি এই ঘটনা শেয়ার করো ইউটিউবে, তো আমি তোমার সাথে শেয়ার করব বলে দাদু এই ঘটনাটা শেয়ার করলো।
তো ভালো লাগলে তুমি সবাইকে জানিও, পড়ে শুনিও কেমন হয়েছে। তো এটাই দাদুর বক্তব্য, সেটাই তোমার সঙ্গে শেয়ার করলাম। হ্যাঁ ঐশী, অবশ্যই দাদুর ঘটনাটা তো ভালো লেগেইছে, ভালো লাগার থেকে ভয়ও লেগেছে। আমার তো খুব ভয় লেগেছে, কারণ আমি পড়ছি বা এগুলো এখন আমি রেকর্ড করছি। এখন কটা বাজে? রাত 2:09 বাজে। কারণ একটা নয়েজ পলিউশনের ব্যাপার থেকে চারিদিকে, সেই জন্য আমাকে ফোনে রেকর্ড করতে হয়। অত তো আমার কাছে ইনস্ট্রুমেন্ট নেই যে প্রপারভাবে রেকর্ড করব। রাতেই আমাকে রেকর্ডটা করতে হয়। আর রাতে রেকর্ড করলে পারিপার্শ্বিক যত আওয়াজ, সেটার থেকে বাঁচা যায়। সেই জন্য রাতে রেকর্ড করছি, আর আমার ভয়ও লাগছে। কিন্তু ভয় পেলে তো চলবে না, আপনাদেরকে শোনাতে হবে। তাই এই প্রচেষ্টা। তো সবাই বলবেন দাদুর জীবনীটা কেমন হয়েছে, জীবনী তো না, দাদুর সাথে ঘটে যাওয়া ঘটনাটা কেমন লেগেছে আপনাদের। তো ঐশী, থ্যাংক ইউ তোমাকে, যে এরকম পারলে ঘটনা তুমি আবার সেন্ড করো। আর আপনারাও পারলে এরকম ঘটনা সেন্ড করতে পারেন। আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার চ্যানেলে আমি সেটা পড়ে শোনানোর চেষ্টা করব। আপনাদের দয়ায় আস্তে আস্তে আরও ভালো হব। আপনারা পাশে থাকবেন, ভালোবাসবেন সবাই, এটাই বলার ছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন। তাহলে আজকের মতো টাটা, বাই, গুড নাইট। ভৌতিক চিঠি।